রাত হালকা গভীর হয়ে এসেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে এমনভাবে যেন আকাশ নিজেই কান পেতে শুনছে কারো গোপন কথা। মীর হাউজের উঁচু গেট ধীরে ধীরে খুলে গেল, আর ভেতরে ঢুকলো একে একে আহাদ রাজার কালো গাড়িগুলো। সামনের হেডলাইটের আলো মুহূর্তের জন্য আঙ্গিনার নীরবতা ভেঙে দিল। গাড়ি এসে থামতেই মাঝখানের গাড়ি থেকে নামলো আহাদ রাজা। কালো প্যান্ট, শার্টে আবৃত শরীর, আলতো হাতে চুলে আঙ্গুল বুলিয়ে নিল সে, যেন সারাদিনের ধুলো ঝেড়ে ফেলতে চাইছে। গাড়ির বনেটে হেলান দিয়ে মাথাটা উঁচু করে তাকালো রাতের আকাশের দিকে। অপরিসীম অন্ধকারে এক টুকরো আলো, একটা তারা ঝিকিমিকি করে জ্বলছে। আহাদ রাজা হাত বাড়িয়ে দিল, যেন তারাটা ছুঁতে চাইছে। ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি, চোখে এক অদ্ভুত ক্লান্তি। বুক থেকে বের হয়ে এলো একটা ভারী নিঃশ্বাস, যা রাতের হাওয়ার সাথে মিশে গেল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো শাহিন। কিছুক্ষণের আহাদের দৃষ্টি অনুসরণ করলো সে, অতঃপর ধীর গলায় বলল, ভাই। আহাদ চোখ না নামিয়ে গম্ভীর গলায় জবাব দিল। হুম। শাহিন একটু ইতস্তত করে বলল, খলিল মাতব্বর বোধহয় কোনো ষড়যন্ত্র করছে। খবর আসছে তার লোকজন চারিদিকে ছড়িয়ে দিছে, আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। আহাদের ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটল। আকাশের দিকে তাকিয়ে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার দরে, প্রবাদটা শুনেছিস না? হ্যাঁ ভাই, শুনছি। ওরে উঠতে দে শাহিন, তবে বুঝতে যেন না পারে আমরা জানি ও কি খেল খেলতেছে। সময় এলে হিসেব কষা হবে। ঠিক আছে ভাই। আর কোনো কথা না বলে আহাদ সোজা ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমের টেবিলে বই খাতা ছড়িয়ে বসে আছে আদিবা, মনোযোগ দিয়ে লিখছে। পাশে বসে আদনান সাহায্য করছে তাকে। টেবিলের অপর প্রান্তে বসে আছেন আশফাক মীর। আহাদ ভেতরে ঢুকে সরাসরি গিয়ে বসলো চাচার পাশে। আলতো করে দুজনে একে অপরের হাতে চাপড় দিল, এক রকমের হাইফাই, তবে তাতে এক ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া লুকানো। আহাদের দিকে তাকিয়ে আদিবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। আহাদ এক চোখ টিপে দিল বোনের দিকে। মুহূর্তেই আদিবা খিলখিল করে হেসে উঠল। এ দৃশ্য মোটেও ভালো লাগলো না আদনানের। সে সঙ্গে সঙ্গে আদিবার খাতাটা টেনে নিয়ে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলল, কতবার বলেছি পড়াশোনায় মন দে, পড়াশোনা না করলে হবে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এ কথাটা বলেছিলাম না? আহাদ পা ছড়িয়ে এবার হেলে বসল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যর হাসি খেলে গেল। শান্ত অথচ ধারালো ব্যঙ্গাত্মক সুরে জবাব দিল, হ্যাঁ, যারা পড়াশোনা করে নাই তারা তো ঢাকা থেকে চট্টগ্রাম, তেঁতুলিয়া থেকে টেকনাফ, সব জায়গায় পায়ে হেঁটে যায়। কথাটা শুনে আদিবা খিলখিল করে হেসে দিল। আদনান অপমানিত হলো কিছুটা, নিজেকে সামলে নিয়ে আবার বলল, এটা কথার কথা। যে কথার যুক্তি নাই সেটা কথার কথা হবে কেন? যুক্তি দিয়ে জীবন চলে না। চারটা চাক্কা লাগিয়ে নিলেই চলবে। আদিবা আবারও হেসে দিল। এবার আশফাক মীরও নিজেকে দমিয়ে রাখতে পারলেন না, তিনিও হেসে ফেললেন। আদনান রাগে লাল হয়ে গেল। আহাদের সাথে কথায় কাজে সে কখনোই পেরে উঠবে না। মনে মনে দাঁত চেপে চুপ করে গেল, কারণ সে জানে অযথা লড়াই করলে অপদস্থ হবেই, জেতার কোনো সুযোগ নেই। আহাদ হালকা হাই তুলে দুই হাত উঁচু করে শরীরটা টানল, যেন অলসতা ঝেড়ে ফেলছে। অতঃপর দাঁড়িয়ে যাওয়ার আগে আবারও আদিবার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। আদিবা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। এরপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল আহাদ রাজা। সকাল তখন 7:45। শহরের হালকা বাতাসে মিষ্টি গন্ধ। রাস্তার ধারে গাছের পাতায় জমে আছে ধুলোবালি। ভিতরে ঘড়ির টিকটিক শব্দটা ভেসে আছে। আফরোজা শেখ আজ যথারীতি খুব ভোরেই ঘুম থেকে উঠেছেন। বিছানার ওপর সুন্দরভাবে ভাঁজ করা ধূসর শাড়িটা গায়ে জড়িয়ে নিলেন। চুল সেট করা, হাতে সোনার পাতলা চুড়ি, একেবারে আদালতের জন্য প্রস্তুত এক নারী, অভিজ্ঞ, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা। আয়নার সামনে দাঁড়িয়ে গলার মুক্তার মালাটা একবার ঠিক করে নিলেন।
তারপর গম্ভীর মুখে হাতে কালো পোশাকটা তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন। তার পদচারণায় পুরো করিডোর জুড়ে গম্ভীর এক ছন্দ বাজতে লাগলো। মূল দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন। বাইরে তখন সূর্যের রোশনি পুরোপুরি ছড়িয়েছে, কিন্তু আফরোজা শেখের চোখে অন্য এক সিদ্ধান্তের আলো। তিনি হঠাৎ ঘুরে তাকালেন। ডাইনিং টেবিলে ব্যস্ত হালিমা বেগম তখন সকালের নাশতার আয়োজন করছেন। কপালে হালকা ঘাম জমেছে, শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে গোছাচ্ছিলেন। আফরোজা গম্ভীর গলায় ডাক দিলেন, হালিমা। হালিমা আঁচলটা কপাল থেকে সরিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা এক মুহূর্ত চুপ রইলেন। কপালে এক আঙ্গুল বুলিয়ে একটু চুলকে নিলেন। চোখের দৃষ্টি শক্ত হলো। আহিয়ার যে বান্ধবী আছে না, হৃদিতা, মেয়েটাকে তোমার কেমন লাগে? হালিমা একটু অবাক হলেও উত্তর দিলেন দ্বিধাহীন কণ্ঠে, হৃদিতা মেয়েটা আসলে অনেক ভালো, অনেক সরল সোজা ভদ্র। কেন আপা, কি হয়েছে? আফরোজা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বললেন, কিছু না, তুমি শুধু ওর বাবা মায়ের নাম্বারটা জোগাড় করে দিও তো পারলে। আচ্ছা দেব, কিন্তু আপা। আফরোজা শেখ দৃঢ় কণ্ঠে থামিয়ে দিলেন। কিন্তু কিছু না হালিমা, তুমি যদি পারো ভালো, না পারলে আমি নিজেই ব্যবস্থা করব। ঠিক আছে আপা, আমি নিয়ে তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তারপর গম্ভীর ভঙ্গিতে দরজার দিকে হাঁটলেন। চওড়া দরজা খুলে বেরিয়ে গেলেন। জুতোর শব্দ গটগট করে প্রতিধ্বনিত হলো পুরো হলঘর জুড়ে। গাড়ির দরজা খুলে ভেতরে বসতেই মিনিট খানেকের মধ্যেই সাদা গাড়িটা আদালতের পথে ছুটে চলল। হালিমা বেগম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দরজার ওপাশে গাড়ির শব্দ মিলিয়ে যেতেই গভীর দৃষ্টিতে তাকালেন সামনের ফাঁকা আঙ্গিনার দিকে। তার মনে সন্দেহ ভর করল। আন্দাজ করতে পারছেন কিছু একটা। আফরোজা শেখ কখনোই হুট করে কারো নাম্বার চাইতে বলবেন না, তবুও তিনি নিশ্চুপ রইলেন। জানেন আফরোজা শেখ যা বলেন না সেটা তিনি নিজে থেকে জানা বা বোঝার চেষ্টা করেও লাভ নেই। একটা হালকা নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে ফিরে গেলেন। টুংটাং শব্দ আবারও ভেসে উঠল ঘরে। পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে হৃদিতা। তার নিঃশ্বাসের ভেতর অলসতার ছন্দ বাসছে। হঠাৎ ফোনের অ্যালার্ম কানে ঢুকতেই বিরক্তকর শব্দ তুলতেই সে ঘুম ভেঙে আদৌ জাগ্রত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগলো। চোখ না খুলেই আঙ্গুলে মুঠো করে অ্যালার্ম বন্ধ করলো। কিন্তু মিনিট খানেক পর আবারও অ্যালার্ম বেজে উঠল। হৃদিতা এবার ভ্রু কুঁচকে চোখ বন্ধ করেই ফোনটা ধরে আনমনে বন্ধ করল। বিরক্তি যেন কপালের ভাঁজে জমে গেছে। ঘুমের ভেতর থেকেই দুহাত দিয়ে দুদিকে মেলে দিয়ে গা টানল। তারপর দুলতে দুলতে উঠে বসলো বিছানায়। চোখের পাতা যেন কেজির পর কেজি ওজন নিয়ে ঝুলে আছে। কাল রাতে ঘুম আসেনি ঠিকমতো। হাজারো চিন্তা তাকে পিষে রেখেছিল, তাই ভোরের আলোতেও তার চোখ খুলতে পারছিল না। একবার হাই তুলে দুই হাত মাথার ওপরে তুলল, ঠিক তখনই জানলার পর্দা ফাঁক গলে সূর্যের রোশনি সরাসরি এসে পড়ল তার চোখে। চোখ কুঁচকে গেল, চুলগুলো এলোমেলো হয়ে গেল, গাল আর কপালে লিপটে আছে। অনেক যুদ্ধ করে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সামনের দেয়ালে। তারপর হঠাৎই থম মেরে বসে থাকল। ভার্সিটি যাওয়ার এক বিন্দু ইচ্ছে নেই তার। ক্লান্তি, অনীহা, বিরক্তি সব মিলে বুক চেপে ধরেছে। কিন্তু আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ, বাদ দিলে ক্ষতি হয়ে যাবে। তাই চাইলেও ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল। ইতোমধ্যে দেরি হয়ে যাচ্ছে। পা দুটো নামালো মেঝেতে, কিন্তু তবুও খানিকক্ষণ ঝিমুঝিমু করে বসে রইল। ঠিক সেই সময় বাইরে থেকে ঈশানীর ডাক ভেসে এলো, হৃদি তাড়াতাড়ি কর, পরে আবার বলবি সময় নাই। ঈশানীর সেই কণ্ঠস্বর যেন হুইসিলের মতো কানে বাজল। চমকে উঠে ধরফড় করে দাঁড়িয়ে গেল হৃদিতা। হঠাৎ ভারসাম্য হারিয়ে টলটে টলটে পড়ে যেতে যাচ্ছিল। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। ক্লান্ত মুখটা একটু শক্ত করে নিজের সাজগোজে মন দিল।
গাঢ় কফি রঙের চুড়িদার পরে নিল। চুলগুলো পেছনে নিয়ে ক্লিপে আটকে রাখল। এরপর ওড়নাটা মাথায় গুছিয়ে ভালোভাবে জড়িয়ে নিল। আয়নায় নিজেকে একবার তাকিয়ে নিঃশ্বাস ফেলল। ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে নাস্তার টেবিলে বসল। সামনের প্লেটে সাজানো রুটি, ভাজি, অমলেট। খাবার দেখেই তার পেটের মধ্যে মোচড় দিল। সকাল সকাল খেতে তার একদমই ইচ্ছে করে না, তবে আহাদ রাজার কথা মনে হতেই মুখ শক্ত হয়ে গেল। কালকের ঘটনা, কথাবার্তা, তার চোখের দৃষ্টি সব মনে পড়ল। নিজের মনকে শাসন করে বলল, আজ আর কোনো তামাশা করবে না, শান্ত থাকতে হবে। জোর করে 2 কামড় মুখে তুলল। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করেই কিছুটা খেয়ে নিল। ঠিক তখনই ঈশানী এগিয়ে এসে বলল, শোন, তুই যাচ্ছিসই তো, যাওয়ার সময় মাহিকে স্কুলে নামিয়ে দিয়ে যাস। আমি আর শুধু শুধু বেড়াবো না। হৃদিতা চুপচাপ মাথা নাড়ল। আচ্ছা। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, অথচ মাহি এখনও টেবিলে বসে খাবার শেষ করছে না। ছোট্ট হাতে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, চোখে তখনও ঘুমের ছাপ। হৃদিতা বিরক্ত হয়ে গলা উঁচু করে বলল, খা না তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো। মাহি তবুও হাই তুলে ধীরে ধীরে খাবার গিলছে। হৃদিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। খাওয়া লাগবে না, চল। বলেই মাহির ব্যাগটা তুলে নিল হাতে। মাহিকে আদো ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে বেরিয়ে গেল বাইরে। দরজার ধাক্কা হালকা শব্দ তুলে বন্ধ হয়ে গেল তাদের পেছনে। ঈশানী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো ভেতরে। নাস্তার টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবারের দিকে তাকালো। অতঃপর নিজ শব্দে দরজার কাছে গিয়ে খিল টেনে বন্ধ করে দিল। ঘরে আবার নীরবতা নেমে এলো। ক্লাস শেষে ক্যাম্পাসের ভেতরে যেন ক্লান্তির হাওয়া ভেসে বেড়াচ্ছে। 5-6 জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশের সিঁড়ির দিকে এগিয়ে আসে। ভেতরে ভেতরে সবাই ক্লান্ত, কিন্তু মুখে তবুও হাসি ঠাট্টার রেশ লেগে আছে। সিঁড়ির ধাপে দুলতে দুলতে বসলো তারা। মুহূর্তের মধ্যে শুরু হলো গল্পগুজব। আনিকার সেই পুরনো দুঃখের কাহিনী বেরিয়ে এলো আবারও। সেটা নিয়ে আহিয়া আর নীলা হো হো করে হাসছে। তাদের প্রাণখোলা হাসিতে চারপাশের পরিবেশটা যেন আরও হালকা হয়ে গেল। কিন্তু সেই হাসির মাঝেই একেবারে উল্টো ছবি হৃদিতার। মুখ ভার করে উরুর সাথে থুতনি ঠেকিয়ে বসে আছে। চোখে মুখে অদ্ভুত এক গাম্ভীর্য, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। চারপাশের হাসি ঠাট্টা যেন তার কানে ঢুকছে না। সে নিজের জগতে নিমগ্ন। হৃদিকে এভাবে দেখে আনিকা আর চুপ থাকতে পারল না। কিরে, তোর আবার কি হলো? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? আনিকা হেসে ধাক্কা দিতেই হৃদির শরীরটা একটু দুলল, কিন্তু তবুও সে একইভাবে বসে রইল, একটুও সাড়া দিল না। তাদের পাশে বসে তামিম অনেকক্ষণ ধরে চুপচাপ তাকিয়েছিল হৃদির দিকে। মেয়েটার কপালের সামনের চুলগুলো ওনার ফাঁক থেকে বের হয়ে এসেছে। হালকা বাতাসে চুলগুলো নড়ে উঠছে। হৃদির মুখটাই যেন এক ধরনের নিষ্পাপ সৌন্দর্য আরও ফুটে উঠেছে। হঠাৎ হৃদির নাকে এসে লাগলো এক গুচ্ছ ফুলের তীব্র ঘ্রাণ। সে ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনের দিকে। পাশেই ফুলের গাছগুলোতে ফুটে আছে সাদা বেলি ফুল। আস্তে আস্তে উঠে গিয়ে হৃদি হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে। চোখ বন্ধ করে নাকটা কাছে নিয়ে গিয়ে শুকল। তীব্র সুবাসে তার বুকটা যেন ভরে গেল। তামিম দূর থেকে একমনে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। কিছুক্ষণ দ্বিধা কাটিয়ে সে এগিয়ে গিয়ে বসল হৃদির একটু পাশে, উল্টোর দিকের ধাপে। তুমি ফুল পছন্দ করো? হৃদি মুখে ছোট্ট এক চিলতে হাসি এনে উত্তর দিল, ফুল কে পছন্দ করে না? তোমার কোন ফুল বেশি পছন্দ? ফুল বলতে সবই আমার পছন্দ, ফুল তো সবই সুন্দর। তামিম ঠোঁটে একরাশ হাসি আনল। মনে মনে নিজেকে বলল, তুমি ফুলের চেয়েও সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। হৃদি তার মুখের ভঙ্গি খেয়াল করল, কপাল কুঁচকে জিজ্ঞেস করল, হাসছো কেন? আমি হাসার কথা বলেছি কিছু? না না, তার জন্য না, তাহলে? এমনি একটা কথা মনে পড়লো তাই। ও। তারপর দুজনেই চুপ হয়ে গেল। এর মাঝে আনিকা, আহিয়া আর নীলা উঠে দাঁড়ালো। তারা ফুচকা খাওয়ার প্ল্যান করেছে। আনিকা ডেকে উঠল, দিদি
আয় ফুচকা খেয়ে আসি। হৃদি মুখ ভার করেই উত্তর দিল। আমার ভালো লাগছে না, তোরা যা। আনিকারা একে অপরের দিকে তাকালো। তারা জানে হৃদি এমনটাই বলবে, কিন্তু তাকে তো আর একা মন খারাপ করে বসে থাকতে দেয়া যায় না। আনিকা আর আহিয়া একসাথে গিয়ে হৃদিকে দুই পাশ থেকে বাহু জড়িয়ে ধরে টেনে তুলল। তুই যাবি না, তোর দাদা যাবে, চল। হৃদি কয়েকবার মানা করলো, কিন্তু কোনো লাভ হলো না। টেনে হিঁচড়ে নিয়ে গেল ওদের সাথে। তাদের হাসি ঠাট্টার সব মিলিয়ে গেল দূরে। সিঁড়িতে বসে রইল কেবল তামিম আর সাব্বির। তামিমের চোখ এখনও গেটের দিকে, যেখানে একটু আগে হৃদি বেরিয়ে গেল। তার দৃষ্টি সরছে না। সাব্বির একগাল হেসে তামিমের ঘাড়ে হাত রাখল। মামা আর কতদিন এভাবে তাকিয়ে থাকবি? এবার প্রপোজটা করে দিলেই তো পারিস। তামিম হালকা হাসল, তারপর নিচের দিকে তাকিয়ে বলল, ভয় হয় যদি বন্ধুত্বটাই শেষ হয়ে যায়। আরে দূর, যারে ভালোবাসিস তার সাথে আবার কিসের বন্ধুত্ব? বলে দিলে একটা না একটা কিছু তো হবেই। তামিম চুপ করে গেল। মনে মনে কিছু ভেবে আবার গেটের দিকে তাকালো। হৃদির ছায়া আর নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখি। সাব্বির এবার গম্ভীর সুরে বলল, দেখি আবার কি? শোন, কয়েকদিন পরেই আমাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে। আমি বলি কি, তখনই প্রপোজটা করে দে। তামিম এবার আর কিছু বলল না, শুধু একটু নড়ে চড়ে বসল। ভেতরে ভেতরে তার বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি বাসতে লাগলো। ভার্সিটির মূল গেটের একপাশে বসে থাকে সেই চিরচেনা ফুচকাওয়ালা মামা। এতদিন ধরে যেন তাদের এক আড্ডায় জায়গা হয়ে গেছে এই ফুচকার দোকানটা। প্রায় ওই ক্লাস শেষে এসে এখানে দাঁড়িয়ে আড্ডা আর ফুচকা খায় ওরা। আজও তারা তাই করল, কিন্তু আজ মামা নেই। তার জায়গায় বসেছে 12-13 বছরের এক কাঁচা বয়সী ছেলে। মামার জায়গায় বসে ব্যবসা সামলাতে চেষ্টা করছে। চারপাশে ইতোমধ্যে কিছু ছেলে মেয়ে ভিড় করেছে। তারা গিয়ে অর্ডার দিল 4 প্লেট ফুচকার। হৃদি গম্ভীর গলায় বলল, আমারটা ঝাল ছাড়া। আনিকা তাকিয়ে বলল, জানি, সেদিন সামান্য একটু ঝাল খেয়ে যা করলি। এরপর তারা একপাশে দাঁড়িয়ে গল্প করতে লাগলো। তবে হৃদি আবারও চুপচাপ মুখ ভার করে দাঁড়িয়ে আছে। আনিকা কয়েকবার তাকিয়ে দেখল, তারপর বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোর? কি হয়েছে? কিছু না, এমনি ভালো লাগে না। নীলা কপাল ভাঁজ করে বলে উঠল, 3 বেলা প্যারাসিটামল খা, তোরই ভাল লাগে না শুনতে, আমাদেরও আর ভালো লাগে না। হৃদি ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় ভেতরে কিছু একটা গুমড়ে মরছে, কিন্তু মুখে কিছু বলছে না। তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অথচ ফুচকার প্লেট এখনও আসছে না। আহিয়া বিরক্ত হয়ে বলে উঠল, উফ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এখনো দিচ্ছে না কেন? সবাই একসাথে ছেলেটার দিকে তাকালো। নীলা এগিয়ে গিয়ে বলল, এই যে বাবু, আর কতক্ষণ? আপা, মামার বাইরে গেছে একটু। আমি তো চেষ্টা করতেছি দিতে, কিন্তু সময় লাগবে আপা। হৃদিতা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমাদেরটা আমরা নিজেরাই বানিয়ে নিলে হবে? ছেলেটা হকচকিয়ে তাকিয়ে বলল, পারলে নেন। বলতেই হৃদি আর দেরি না করে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো। কৌতূহলী চোখে সব উপকরণ দেখল, তারপর হাত লাগালো বানাতে। ছেলেটা একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছে, আর হৃদিতা আলতো হাতে ফুচকা বানাচ্ছে। বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল এই দৃশ্য দেখে। চুপচাপ দাঁড়িয়ে থাকা হৃদি যেন একবারের অন্য রূপে হাজির হলো। গম্ভীর, মন খারাপ করা মুখের বদলে তার চোখে মুখে এখন অন্যরকম এক মনোযোগ। তখনই আহাদ রাজার চকচকে কালো গাড়িগুলো এসে থামলো গেটের পাশে। গাড়ি থেকে নেমে আহাদ চারপাশে একবার তাকালো। আহিয়াদের দিকে দৃষ্টি যেতেই আহাদ প্রথমে সাধারণ ভঙ্গিতে এগোচ্ছিল, কিন্তু পরে দৃশ্যটা দেখে তার মুখ শক্ত হয়ে গেল। এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এরপর ঠোঁটে অদ্ভুত বাঁক এনে ব্যঙ্গাত্মক এক হাসি দিল। হৃদিকে শাস্তি দিতে গেট থেকে আসা সকল ছাত্রছাত্রীদেরকে ডেকে অদ্ভুত ভঙ্গি করে হাত নেড়ে বলল, এদিকে শোনো সবাই, তোমাদের জন্য ফ্রি ফুচকার অফার আছে। যাও যাও, ফ্রি ফুচকা খেয়ে আসো। সবাই যাও 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 যাও।
মুহূর্তেই ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। ভিড় দেখে হৃদি স্তব্ধ হয়ে গেল। সবে সে বানিয়ে দিয়েছিল আহিয়া আর নীলার প্লেট, এখন চারপাশ থেকে হাত এগিয়ে আসছে। ছোট্ট ছেলেটা একেবারে দিশেহারা হয়ে তার দিকে তাকালো, চোখে অসহায়তা। হৃদির খুব মায়া হলো, এক ঢোক গিলে আবারও হাত লাগালো। একের পর এক বানিয়ে দিতে লাগলো ছেলেটার সাহায্য নিয়ে, কিন্তু ভিড় সামলাতে গিয়ে তার হাত কাঁপছে, হাঁপিয়ে উঠেছে। বোঝা যাচ্ছে আরেকটু হলেই হয়তো কেঁদে ফেলবে। আহাদ গাড়ির বনেটে হেলান দিয়ে পকেটে হাত রেখে দাঁড়ালো, চোখে কালো চশমা। তার ঠোঁট থেকে বের হলো কটাক্ষ ভরা স্বর। আহা, কি দৃশ্য! আহাদ রাজা মীরের প্রেয়সী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে। বাহ, চমৎকার! সেই ভিড় লক্ষ্য করে আহাদ শাহিনকে ঠোঁট বাগিয়ে দীর্ঘ স্বরে বলল, বুঝলি শাহিন, বাঙালি জাতি বড় অদ্ভুত। ফ্রিতে বিষ দিলেও নিতে লাইন ধরবো। ঠিক বলছেন ভাই। এক মুহূর্ত তাকিয়ে রই থেকে আহাদ যখন দেখলো হৃদি আর সামাল দিতে পারছে না, হাঁপিয়ে উঠেছে, তখন ভাবলো সে যেটা চেয়েছে হয়েছে। এরপর গটগট শব্দ করে এগিয়ে এলো আহাদ। হৃদির হাতে থাকা ফুচকার প্লেট কারো দিকে দেবার আগেই সামনে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্তেই হৃদির বুক ধপ করে উঠল। আহিয়া, নীলা আর আনিকা তিনজনে স্তব্ধ। আহাদের চোখ এখন লাল হয়ে উঠেছে, ক্রোধে টকবক করছে। সেই দৃষ্টি বিদ্ধ করছে সরাসরি হৃদিকে। একটা শুকনো ঢোক গিলে ফেলল হৃদি। হাতে ধরা প্লেট যেন ভারী হয়ে উঠেছে হঠাৎ। চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে শুধু আহাদের চোখ আর তার নিজের দ্রুত নিঃশ্বাস শোনা যাচ্ছে। ভার্সিটির দিনটা প্রায় শেষ হয়ে এসেছে। করিডোরগুলোতে এখন আর তেমন ভিড় নেই। ছাত্রছাত্রীরা ইতোমধ্যে বাসায় ফিরেছে। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেই কমন রুমের ভেতরে যেন চাপা ঝড় বইছে। কমন রুমে ঢুকলেই বোঝা যায় ভেতরে কেমন গুমট ভাব। দরজা বাইরে থেকে গার্ডরা পাহারা দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে ঢোকা আলোয় রুমটা আধো অন্ধকার, আর মাঝখানে কাঠের একটা বেঞ্চের ওপর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চারজন মেয়ে, হৃদিতা, আনিকা, আহিয়া আর নীলা, যেন বিচারাধীন আসামি। অন্যদিকে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, হাত দুটো বুকের কাছে শক্ত করে ভাঁজ করে রেখেছে, চোখে জ্বলন্ত দৃষ্টি, চোয়াল কষে ধরা। রাগে তার মুখমণ্ডল কাঠের মতো শক্ত হয়ে আছে। শাহিন, নাদিম আর শাওন, তারা তিনজন এক পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন আগেই জানে কি হতে চলেছে। প্রিন্সিপালও কিছু বলার সাহস পায়নি। আহাদ রাজা মীর ভার্সিটিতে আসার খবর ছড়িয়ে পড়তেই সেই বিল্ডিং প্রায় খালি করে দিয়েছে প্রশাসন। আহাদ ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। এক এক করে চারজন মেয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, যেন প্রত্যেককে আলাদা করে মাপছে। তার জ্বলন্ত চোখের সামনে কেউ মুখ তুলতে সাহস পাচ্ছে না। প্রথমে হৃদির সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল, কিন্তু কিছু না বলে মাথা একটু ঝাঁকিয়ে চলে গেল আহিয়ার সামনে। কঠিন দৃষ্টিতে তাকালো। তারপর আনিকা, তারপর নীলা, সবার মাথায় নিচু। হঠাৎ কাঠের মতো শক্ত গলায় বলে উঠল আহাদ, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। কণ্ঠে প্রচণ্ড ব্যঙ্গ। মীর পরিবারের নাম জড়িয়ে আজ রাস্তায় ফুচকার ব্যবসা পাতিয়ে বসেছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বলেই হাততালি দিল জোরে। তীক্ষ্ণ শব্দে চারজন মেয়েই আরও মাথা নিচু করে ফেলল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আহাদ হঠাৎ গর্জে উঠল, এখন তোদের কি শাস্তি দেওয়া উচিত বলো তো? কেউ মুখ খুলল না। সবাই ভয়ে মাথা আরও নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ এবার ধীরে ধীরে গিয়ে এক টেবিলের ওপর লাফ দিয়ে উঠে দু পা ঝুলিয়ে বসল। চোখে জ্বলন্ত আগুন। এক মুহূর্ত চুপ করে থেকে ঠান্ডা অথচ কঠিন সুরে বলল, কান ধর। তার কথায় হৃদি বাদে বাকিরা হকচকিয়ে মাথা তুলল। আহাদ কি সত্যি বলল? এই বয়সে কান ধরতে হবে তাদের? কিন্তু সে আবার গর্জে উঠল, দাঁড়িয়ে আছিস কেন? শুনতে পাসনি? ডু ইট। তাদের চোখে মুখে লজ্জা, ভয়, অপমান সব মিলিয়ে অস্থির অবস্থা। তবুও শেষমেশ তিনজন দ্রুত কান ধরল। সবাই ভাবল হৃদি হয়তো প্রতিবাদ করবে, কিন্তু অবাক কাণ্ড, সে একটুও দেরি করল না। মাথা নিচু করে সেও কান ধরল।
এমন ভঙ্গিতে যেন এর আগে বহুবার এমনটা করেছে। আনিকা, আহিয়া আর নীলা চোখ কপালে তুলে একসাথে তাকালো হৃদির দিকে। মুখ চাওয়াচাওয়ি করলো, এটা কি সত্যি ঘটেছে? এমনকি আহাদও খানিকটা অবাক হলো। ভেতরে এক মুহূর্তের জন্য থমে গেল, চোখ আটকে গেল হৃদির দিকে। মাথা নিচু, কান ধরা, নিঃশব্দ, কিন্তু মুখে এক অদ্ভুত সরলতা। বুকের ভেতর হঠাৎ করে একটা মোচড় খেল সে। তবুও কণ্ঠ রুক্ষ করে বলল আহাদ, 20 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়, কুইক। বলেই হৃদিতা উঠবস শুরু করলো। মাথা নিচু, শরীর নিস্তেজ, কিন্তু তবুও অনায়াসে আদেশ পালন করছে। তাকে উঠবস করতে দেখে বাকিদের চোখ আরও বিস্ফোরিত হয়ে গেল। আনিকা, আহিয়া, নীলা হতবাক হয়ে হৃদিকে দেখছে, যেন ভাবছে ও কি সত্যিই করছে। আহাদের বুক কেমন অদ্ভুত কেঁপে উঠল। তার রাগ হঠাৎ কিছুটা থেমে গেল। চাপা যন্ত্রণার মতো কিছু অনুভব করতেই সে বুকের ওপর হাত চেপে ধরল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর মুখ ফিরিয়ে নিল। হৃদি 20 বার শেষ করে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, কিন্তু মুখে একটুও প্রতিবাদ নেই। আহাদ এবার নরম কণ্ঠে বলল, নেমে এসো। হৃদি চুপচাপ নেমে এলো, কিন্তু আহিয়া একটু নড়তেই হঠাৎ বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল আহাদ, তোদের নামতে বলেছে? আমার কথা অমান্য করেছিস, তোদের শাস্তির দ্বিগুণ করে দেওয়া হলো, 40 বার। শাহিন, নাদিম শাওনের দিকে তাকিয়ে বলল, একবারও যেন কম না হয়, গুণে রাখবি, নাহলে আরও বাড়িয়ে দিবি। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই হৃদির হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে গেল। পিছনে রইল অসহায় 3 জন মেয়ে। তারা একে অপরের দিকে তাকালো, চোখে মুখে আতঙ্ক। শেষমেশ মেনে নিয়ে কান ধরে উঠবস শুরু করলো। আর তা দেখে পাশে দাঁড়িয়ে শাহিন, নাদিম আর শাওন মুখ টিপে হাসতে লাগলো। দৃশ্যটা যেন তাদের কাছে বিনোদন ছাড়া কিছুই নয়। বটানিক্যাল গার্ডেনের পাশ ঘেঁষে গাড়ি এসে দাঁড়ালো একটা লেকের সামনে। চারদিকের বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, অথচ গাড়ির ভেতরটা গুমট নীরবতায় ভরে আছে। রোদের আলো লেকের পানিতে চিকচিক করে পড়ছে। সেই আলো প্রতিফলিত হয়ে জানালার কাছে এসে পড়ল। হঠাৎ আলোটা হৃদির চোখে লাগতেই সে ভ্রু কুঁচকে নিল, ঠোঁট শক্ত হয়ে গেল। চোখে মুখের সেই সামান্য অস্বস্তিও এড়ায়নি যায়নি আহাদের দৃষ্টি। আহাদ তার চোখের সানগ্লাসটা খুলে ধীরে ধীরে তাকালো হৃদির দিকে। সাধারণত তার দৃষ্টিতে সবসময় তীক্ষ্ণতা আর দৃঢ়তা লুকিয়ে থাকে, কিন্তু আজ সেখানে অদ্ভুত এক শূন্যতা। সে চুপচাপ হৃদির মুখ দেখতে লাগলো। আজকের হৃদি অন্যদিনের থেকে মতো নয়, না কোনো প্রতিবাদ, না কোনো রাগ, এমনকি একটুখানি হাসিও নেই তার মুখে। পুরোপুরি গম্ভীর, যেন প্রাণহীন। এমন হৃদিকে দেখে মনে হলো আহাদের বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল। এক অদ্ভুত চাপা যন্ত্রণা বুকে চেপে ধরল। সে গলা শুকিয়ে আসা ঢাকতে একবার ঢোক গিলে নিল। ড্যাশবোর্ড থেকে একটা পানির বোতল টেনে নিয়ে ঢাকনা খুলে হৃদির দিকে বাড়িয়ে দিল। কোনো ভনিতা না করে হাত বাড়িয়ে দিল হৃদি। তার দিকে না তাকিয়ে নিঃশব্দে বোতলটা হাতে নিল। ঠোঁট ছুঁয়ে একটানা এমনভাবে খেতে লাগলো যেন কয়েক যোগ ধরে সে পানি খায়নি। এক চুমুকের অর্ধেক বোতল শেষ করে ফেলল। আবার না তাকিয়েই বোতলটা আহাদের হাতে ফিরিয়ে দিল। আহাদ এক মুহূর্ত সেই স্পর্শকাতর বোতলটা দেখতে লাগলো। তারপর নিজের ঠোঁটে সামান্য চেপে এক চুমুকে নিজেই বাকি অর্ধেক শেষ করে ফেলল। বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের উল্টো ফিট দিয়ে নাকটা ঘষে নিল। হৃদির দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকো আমার দিকে। হৃদি সরাসরি সামনে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীতে কিছুই নেই, শুধু সামনের পানির ঢেউ দেখছে। তার পলকও পড়ছে না। আহাদের ভেতরটা হঠাৎ জ্বলে উঠল। তার কণ্ঠ ভারী হয়ে এলো, আমি আমার দিকে তাকাতে বলেছি হৃদি। হৃদি একবার গলার ভেতর শুকনো ঢোক গিলে ফেলল। অতঃপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আহাদের দিকে তাকালো। সোজা চোখে চোখ রেখে দিল তার দৃষ্টি। সেই চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা আর এক অজানা ক্লান্তি। আহাদ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল,
কি হয়েছে? হুম? হৃদি কোনো ভ্রুক্ষেপ ছাড়াই ফিসফিস করে বলল। কিছু না। তাহলে আমার চুপচাপ হয়ে আছো কেন? হৃদি দৃষ্টি সরিয়ে জানালার বাইরের দিকে তাকালো, ঠান্ডা স্বরে বলল। এমনি। আহাদের বুকে মনে হলো হাতুড়ি দিয়ে কেউ পেরেক গাচ্ছে, তবু ঠোঁটের কোণে শক্তি জমল, কণ্ঠে সামান্য রাগ মিশে গেল। আল্লাহর দুনিয়া এমনই বলে কিছু নেই, এমনই এর একটা কারণ থাকে। কি হয়েছে সেটা বলো। হৃদি তবুও চুপ, কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার গাছপালা ভেতর দিয়ে হাওয়া বইছে, তার চোখে এক ধরনের শূন্যতা। আহাত ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে গেল। সে কি খুব বেশি রূঢ় হয়ে গেল? একটু বেশি রুড বিহেভ করেছে, নাকি আসলেই ওর ভেতরে অন্য কোনো কারণ আছে? তারপর গভীর নিঃশ্বাস ফেলে একটু নরম কণ্ঠে বলল, বাসায় যাবে? হৃদি ধীর স্বরে উত্তর দিল। হুম। আহাদ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল, তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি মোড় নিল হৃদির বাসার রাস্তার দিকে। গাড়ির ভেতরে আবারও নেমে এলো নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরের বাতাসের শোষ ধ্বনি। মাঝে মধ্যে আর চোখে আহাদের দিকে তাকিয়ে দেখে, হয়তো কিছু ভাবে, কিন্তু আহাদ তাকাতেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। আহাদ সব বুঝতে পারছে, তবু কিছু বলল না, শুধু ভেতরে ভেতরে বুকের ভেতরটা চেপে আসছে তার প্রেয়সীর এমন রূপ যে তার প্রথম দেখা। মীর হাউজের বিরাট ডাইনিং টেবিলটা সব সময়ের মতো যথারীতি সাজানো। টেবিলের মাঝখানে কাচের ফুলদানি ভরে রাখা তাজা গোলাপ আর লিলির মিশ্র তোড়া। সময় তখন রাত প্রায় 11:15। আলোকসজ্জা যেন খুবই মৃদু, হালকা হলুদ আলোয় পুরো ঘরটা আভিজাত্যের সাথে গম্ভীরতায় ভরে উঠেছে। চারদিক শান্ত, শুধু শোনা যাচ্ছে চামচ কাটার টুংটাং শব্দ, সেটাও যেন নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে। আফরোজা শেখ ধীরে ধীরে কাটা চামচ চালাতে চালাতেই একবার আদনানের দিকে তাকালেন। আদনান মাথা নিচু করে খেতে ব্যস্ত, আবার চোখ নামিয়ে আনলেন নিজের প্লেটে। আশফাক মীর পাশ থেকে হালিমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তুমিও বসো না হালিমা, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই তো বসছি। হালিমা বেগম ধীর পদক্ষেপে এসে পাশে চেয়ারটা টেনে বসলেন। রান্নাঘর থেকে পরিচারিকা বানু আর ঋতু পরপর খাবার এনে সাজিয়ে রাখছে, কারো মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামলো আহাদ, ধীরে ধীরে টেবিলের এক পাশে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ার টেনে বসল। তার পায়ের শব্দ যেন টেবিলের চারপাশে শীতল হাওয়া বইতে লাগলো। চুপচাপ বসে থাকা সবাই এক মুহূর্তের জন্য তাকালো তার দিকে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলো আহিয়া। আহাদকে দেখেই তার গলাতে খাবার আটকে গেল, হঠাৎ হেসকি উঠে গেল। আজকের ঘটনাটা মনে পড়তেই ভয়ে একের পর এক হেসকি উঠছে তার। আদনান দ্রুত উঠে এসে আলতো করে তার পিঠে হাত বুলিয়ে দিল। ধীরে ধীরে শ্বাস নে, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এতে উল্টো আরও বেড়ে গেল। আহিয়ার মুখ লাল হয়ে উঠেছে আদনানের স্পর্শে, গলা শুকিয়ে যাচ্ছে। আফরোজা শেখ বিরক্ত কণ্ঠে বললেন, খাওয়ার সময় মন কোথায় থাকে? এই পর্যন্ত খাবারটাও ঠিকঠাক খেতে পারো না। আদনান 2 আঙ্গুল দিয়ে নাক চেপে ধরে বলল, মুখ দিয়ে নিঃশ্বাস নে। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস নিল আহিয়া। আদনান জিজ্ঞেস করল, এখন ঠিক আছিস? আহিয়া আবার একটা হেসকি দিয়ে মাথা নাড়ে, অর্থাৎ সে ঠিক নেই। পরপর কয়েকবার হেসকি দিতেই আহাদ হঠাৎ গম্ভীর স্বরে ঠান্ডা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, একটা থাপ্পড় খেলে অটোমেটিক্যালি তোর হেঁচকি বন্ধ হয়ে যাবে। তার ঠান্ডা অথচ কেটে যাওয়া কণ্ঠে টেবিলের পরিবেশ হিম হয়ে গেল। আহিয়ার চোখ বিস্ফোরিত হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। সেই ভয়ের মধ্যেও হঠাৎ তার হেসকি সত্যি থেমে গেল। আদনান এবার বিরক্ত আর রাগে ঠোঁটে ঠোঁট চেপে তাকালো আহাদের দিকে। তারপর হাত বাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এনে আহিয়ার সামনে ধরল। পানিটা খেয়ে নে। আহিয়া তাকিয়ে রইল শুধু গ্লাসটার দিকে, যেন স্পর্শ করার সাহস পাচ্ছে না। আদনানের কণ্ঠ এবার মোলায়েম হয়ে এলো। তাকিয়ে আছিস কেন? ধর গ্লাসটা। দ্রুত হাত বাড়িয়ে আহিয়া গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। তার বুক ওঠানামা করছে,
চোখ ভিজে গেছে, তবে এখন একটু স্বাভাবিক। আদনান ধীরে ধীরে বসে পড়ল নিজের চেয়ারে। বিরক্তি চোখে রেখে তাকিয়ে আছে আহাদের দিকে। দুই ভাইয়ের মধ্যে নীরব রেষারেষি। টেবিলের প্রতিটি মানুষ সেটা টের পেল। আবার নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। হঠাৎ আহিয়ার দিকে একবার তাকালো আহাদ। কিছু একটা ভেবে আহাদ খাবার রেখে শরীরটা আশফাক মিলের দিকে ঘুরালো। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। আঙ্গুল দিয়ে চিবুক ঘষতে ঘষতে সে গম্ভীর ভঙ্গিতে বলল, চাচু, আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে? তার হঠাৎ এই উদ্ভট প্রশ্নে সবাই থমকে তাকালো। চামচের শব্দও থেমে গেল। হালিমা বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। আফরোজা শেখ ভ্রু কুঁচকে ফেললেন। আশফাক মীর ধীর গলায় কটাক্ষ করে উত্তর দিলেন, না, সুলাইমান শাহ পীর সাহেব আউলিয়া আব্দুল গাজীর নাতির মতো লাগতে। কথাটা শুনে আদিল আহিয়া মুখে হাত দিয়ে হালকা হেসে ফেলল, কিন্তু আহাদ সিরিয়াস ভঙ্গিতে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, সেটা আবার কে? আশফাক মীর ঠোঁট উল্টে নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমি কি জানি? বলেই হালকা বিদ্রুপের হাসি ছুড়ে দিলেন। আহাদ এবার চোখ মুখ শক্ত করে গর্জে উঠল, ফান করতেছে আমার সাথে? একদমই না, আমি সিরিয়াস। চাচু! গর্জে উঠে এক ঝটকায় চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। টেবিল কেঁপে উঠল তার ভরকেন্দ্রের শক্তিতে। গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। শব্দে পুরো হলঘর গমগম করে উঠল। হঠাৎ আমজাদ মীর খাওয়া থামিয়ে মুখ মুছলেন। তারপর সবাইকে শুনিয়ে ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, আচরণ করবে হায়নার মতো, আর তার চেহারা হবে মাছরাঙ্গার মতো। কথাটা শুনে সবাই হালকা হেসে ফেলল। তবে আদনানের মুখের ভঙ্গি একটুও বদলায়নি। সে নিজের মতো চুপচাপ খেতে ব্যস্ত। আর চোখে একবার আফরোজা শেখের দিকে তাকাতেই চোখাচোখি হলো। নজর ফিরিয়ে আবার খাবারে মনোযোগ দিল। ঘড়ির কাঁটা তখন রাত ৩টার কাছাকাছি। বাইরের দুনিয়া নিস্তব্ধ। চারপাশে যেন অচেনা শূন্যতার ভার। মাঝে মাঝে শুধু ঘড়ির কাঁটার টিক টিক শব্দ কানে আসছে। আর দূরের কোথাও কুকুরের ডেকে ওঠা সেই নিস্তব্ধতাকে ভেদ করছে। হৃদিতার চোখে ঘুম নেই। বারবার চেষ্টার পরেও চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। আজকের দিনের ঘটনাগুলো বারবার মাথায় ভেসে উঠছে। সে চেয়েছিল আজ যেন কোনো বিপত্তি না ঘটে, কোনো তামাশা না হয়। কিন্তু ভাগ্য, সে আবারও অঘটন ঘটিয়ে ফেলল। তার জন্য শুধু সে নয়, তার বান্ধবীরাও শাস্তি পেল। এই এক অপরাধ বোধে হৃদিতার বুকটা কেমন করে উঠছে। সে পাশে রাখা ফোনটা তুলে নিল। সারা সন্ধ্যা থেকেই ফোন বন্ধ ছিল। এটা তার পুরনো অভ্যাস। মন খারাপ হলে সে নিজের সাথে নিজের পৃথিবীতে ডুবে যায়। বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। ফোনের স্ক্রিন অন করতে ফ্ল্যাশ লাইটের আলোতে ঘরটা ম্লান হয়ে উঠল। ফেসবুকে ঢুকেই আহাদ রাজার একটা ছবি বের করলো। অফ হোয়াইট স্যুট পরা, কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলে দাঁড়িয়ে আছে সে। ছবির দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়ে। হৃদি শূন্য চোখে তাকিয়ে রইল সেই ছবির দিকে। এটা হৃদির পছন্দের একটা ছবি, যেটা সে মাঝে মাঝেই বের করে দেখে। ছবিটার দিকে তাকিয়ে থেকে আঙ্গুল বুলিয়ে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল, কেন শুধু আপনাকেই আঁকড়ে ধরলো মন আমার? এই বিশাল দুনিয়ায় কি আর কোনো পুরুষ ছিল না? নিজের বোনা জালে নিজেই তো ফেসে গেলাম আমি, যেখান থেকে চাইলেই আর বের হতে পারবো না। আর না আমি চাইবো। তার বুক ভারী হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বুকের ওপর রেখে হাত পা ছড়িয়ে দিল। দু চোখের পাতা বন্ধ করতেই বুকের ওপর রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল। চমকে ওঠে হৃদিতা। ফোন হাতে নিতেই দেখে স্ক্রিনে ভেসে উঠল আহাদের নাম্বার। হৃদির বুক ধরফর করে উঠল। হঠাৎ আহাদের কল, তাও আবার রাত ৩টায়। একরাশ ভাবনা মাথায় ঝড় তুলল। কাপা কাপা আঙ্গুলে রিসিভ করে ফোন কানে চেপে ধরল, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। হৃদির কণ্ঠ মোলায়েম, প্রায় ফিসফিসের মতো। হ্যালো। চুপ। ওপাশ থেকে কোনো উত্তর নেই। হৃদি আবার বলল, একটু বেশি দৃঢ়তার সাথে, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমায়? অবশেষে ওপাশ থেকে আধো মাথাল কণ্ঠ ভেসে এলো। হুম। মাত্র ছোট্ট একটা শব্দ,
কিন্তু সেই শব্দটাই যেন হৃদির বুকের ওপর ভারী কোনো পাথর চাপা দিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে কিছু বলছেন না কেন? কোনো উত্তর এলো না। আবারও নীরবতা। হৃদির কণ্ঠ এবার কেঁপে উঠল। যদি কথাই না বলবেন তাহলে ফোন কেন করলেন? অন্য প্রান্ত থেকে আবারও সেই মাতাল কণ্ঠ এলো। আমার ইচ্ছা। হৃদির বুক ধরফর করতে লাগলো। তার মাথায় ঝট করে বোধোদয় হলো। এই কণ্ঠস্বর, এভাবে টলমল শব্দ। আহাদ নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে একটু কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি আপনি কোথায় এখন? ওপাশ থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো। আপনার বাসার নিচে। হৃদি যেন বজ্রা হত হলো। ধরফর করে উঠে বসল। কি? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। সে আরও কয়েকবার প্রশ্ন করল, কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা। অবশেষে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোনটা রেখে দিল। ওপাশে আহাদ শুধু নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হৃদি দ্রুত গায়ে ওড়না জড়িয়ে পা টিপে টিপে আসতে দরজা খুলে বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। নিচে নামতেই দেখতে পেল গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। হাত দুটো বুকে ভাঁজ করা, চোখে মেলান আলোয় ঝলসে উঠছে। হৃদি ছোট ছোট পদক্ষেপে এগিয়ে এলো। বুকের ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু সে মুখ শক্ত রাখল। কাছে এসে চারপাশে একবার তাকালো। সব কিছু অচল, যেন থেমে গেছে। আর একটু কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করল, আপনি ড্রিঙ্ক করেছেন? আহাদ তার প্রশ্নের উত্তর দিল না, শুধু হাত ঘড়ির দিকে তাকালো। চোখ না সরিয়েই গম্ভীর স্বরে বলল, 7 মিনিট লেট। তো 7 বার কান ধরে উঠবস করো। হৃদির মুহূর্তে দাঁতে দাঁত চেপে গেল। কটমট করে তাকালো আহাদের দিকে। আহাদ আধো মাতাল কণ্ঠে হাসল। কি হলো? আমি কিছু বলেছি তো নাকি? হৃদির চোখ জ্বলে উঠল। আমিও তো কিছু জিজ্ঞেস করেছি। আহাদ ভ্রু কুঁচকে বলল, কি? এত রাতে এখানে কেন এসেছেন? আহাদ হালকা ঘাড় কাত করল। এক মুহূর্ত তাকিয়ে থেকে বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষল। ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে বলল, এমনি। হৃদি এবার দাঁতে দাঁত চেপে চোখ সরু করে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছু হয় না, এমনই এরও একটা কারণ থাকে। আহাদ দমকা হেসে উঠে বলল, আমার ডায়লগ আমাকে ফেরত দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আহাদ চোখ কুঁচকে আবারও মাতাল কণ্ঠে ফিসফিস করে বলল, থাপড়া চেহারা নকশা পাল্টাই দিব। আহাদ রজের মুখের উপর কথা। হৃদি স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নেশা করে অর্ধেক পাগল হয়ে আছে, অথচ কথার ঝাঁজ কমেনি। হৃদি ঠান্ডা গলায় বলল, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলেই ঘুরে চলে যেতে নিতেই আহাদ তার হাতটা টেনে ধরে। এক মুহূর্ত থমকে যায় হৃদি, বুকটা ধরাস করে ওঠে। আহাদ একটু ঝুঁকে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, ভুল যখন করেছিস এই শাস্তিটা নিয়ে যা, জানো? কি শাস্তি? আহাদ সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসল। তার সেই হাসিতেই যেন উত্তর লুকিয়েছিল। হৃদি চোখ বড় বড় করে বলে, না, মোটেও না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে ভেতরে চলে গেল। আহাদ তার চলে যাওয়ার পায়ের শব্দের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেলল। আবার গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে মাথা উঁচু করে 6 তলার বারান্দার দিকে তাকালো। চোখে ভাসল হৃদির অবয়ব, ঠোঁটে ঝুলল আদো মাতাল সেই হাসি। রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়ে আছে, যেন শুধু তাদের দিকে।